তো আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল। ভিডিও স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মসংস্কৃতি পত্রিকা। তো এই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে আজকের ক্লাসটি আমরা সম্পন্ন করব। তো দেখুন, কর্মসংস্কৃতি পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটা কত তারিখের কর্মসংস্কৃতি পত্রিকা। তা এটা কিন্তু এখানে দেখুন, এখানে লেখা আছে, যদি আমরা একটু জুম করে বড় করি তাহলে দেখতেই পাচ্ছি যেখানে লেখা আছে 19শে জুন 2024-এর কর্মসংস্কৃতি পত্রিকা, অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকা। কর্মসংস্কৃতি পত্রিকাটা একটু দেরি করে হাতে আসে, যার জন্য আমরা নিয়মিত এই ক্লাসটা করাতে পারি না। দেখা যাচ্ছে আগের 2 সপ্তাহ আসেনি, কিন্তু এ সপ্তাহে আবার এসছে, একটু দেরি করে হলেও এসছে। তো যার জন্য কর্মসংস্কৃতি পত্রিকাটা নিয়মিত দিতে পারিনি। কিন্তু কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং সাফল্য, অ্যাচিভার্সের থেকে আমরা নিয়মিত দিই এবং এগুলো আমাদের সময় মতো হাতে চলে আসে। তো চলুন চলে যাই আজকের মূল প্র্যাকটিস সেটে। আজকে আমরা দেখব কর্মসংস্কৃতি থেকে একটি প্র্যাকটিস সেট। তো চলুন সেই প্র্যাকটিস সেটটা কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো সরাসরি আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাব। তো চলুন মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। তো মূল প্র্যাকটিস সেটটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি, দেখতেই পাবো যে এটি কোন পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা। তো দেখুন, আজকের যে প্র্যাকটিস সেটটা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট দিয়েছে, যেটা কিন্তু যারা আগামী কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, কর্মসংস্কৃতি পত্রিকায় এই সপ্তাহে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর কিন্তু আজকে আলোচনা করা হয়েছে। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী কেপি পরীক্ষা দেবেন। কলকাতা পুলিশ ও কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্র্যাকটিস সেট শুরু করব, তবে তার আগে এখানে যা লেখা আছে সেই লেখাগুলো আমরা একটু দেখে নেব। তো তার জন্য আমরা একটু জুম করে বড় করে নেব। জুম করে বড় করে নেওয়ার পরে এখানে লেখা আছে দেখুন, কলকাতা পুলিশে 2024 সালে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় 100টি অবজেক্টিভ টাইপের, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। দেখুন, একের দাগে আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, থাকবে কত 40 নম্বর। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে কত 30 নম্বর। রিজনিং থাকবে কত 30 নম্বর। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর। 4টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1 নম্বর করে কাটা যাবে। পরীক্ষার সময়সীমা থাকবে কিন্তু 1 ঘন্টা। এই পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা ঠিক তেমনই 50টি প্রশ্ন উত্তর দেওয়া হলো। দেখুন, এখানে মোট 50টি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। চলুন চলে যাই একের দাগের প্রশ্ন কী আছে। তার জন্য আমরা এই প্র্যাকটিস সেটের প্রথম 1 নম্বরের প্রশ্নটা দেখব কী আছে। তো আমরা একটু জুম করে বড় করে নেব, নিয়ে 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো এখানে একের দাগের প্রশ্ন আছে কি, তো এখানে কিন্তু একের দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন শহরকে মোটরগাড়ির নগরী বলা হয়? আমেরিকার ডেট্রয়েট, গ্রেট ব্রিটেনের শেফিল্ড, ফ্রান্সের ক্যালে, জার্মানির হামবুর্গ। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এর অপশান আমেরিকার ডেট্রয়েট। এর দেখা হবে সঠিক উত্তর। তো এখানে যে ডেট্রয়েট শব্দটি আছে, এই ডেট্রয়েট শব্দটি ফ্রেঞ্চ ডেট্রয়েট, DREOIT, ফ্রেঞ্চ ডেট্রয়েট এই শব্দ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে এই ডেট্রয়েট। আর ডেট্রয়েটের অর্থ হচ্ছে সংকীর্ণ জলাধর। কি? সংকীর্ণ জলাধর। ডেট্রয়েট শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ জলাধর। কারণ কি? কারণ হলো ভৌগোলিকভাবে এই শহরটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানা এলাকায় অবস্থিত। গ্রেট লেক এর সাথে ঐতিহ্যগতভাবে ডেট্রয়েট পৃথিবীর মোটরগাড়ির শহর বা অটোমোটিভ সিটি হিসেবে পরিচিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানায় এই ডেট্রয়েট কিন্তু অবস্থিত। এখন যে যুক্তরাষ্ট্রে খেলা হচ্ছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে T20 বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হচ্ছে। তো সেই যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমানায় কিন্তু এই ডেট্রয়েট অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 2 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, খিলাফত আন্দোলন কোন সালের কত তারিখে শুরু হয়? তো খিলাফত আন্দোলন কোন সালের কত তারিখে শুরু হয়? এখানে আছে 24/1/1919, 8/4/1912, 18/7/1907, 23/1/1923। তো খিলাফত আন্দোলন এটা কি আন্দোলন? খিলাফত আন্দোলন, যা ভারতীয় মুসলিম আন্দোলন নামেও পরিচিত, ইসলামী খেলাফত পুনরুদ্ধার করতে ব্রিটিশ ভারতের মুসলমানরা শৌকত আলী
মোহাম্মদ আলী জহর ও আবুল কালাম আজাদ, হাকিম আজমল খাঁ, হজরত মোহানি সহ এরকম 16 জন প্রমুখের নেতৃত্বে পরিচালিত একটি সর্ব ইসলামাবাদ রাজনৈতিক প্রতিবাদ অভিযান করে। আর এই অভিযানটা করে সেটা ছিল কিন্তু 1919 সালে, 1919 সালের জানুয়ারিতে। তা সেটা তাহলে কি হবে? তো এখানের সঠিক উত্তর হবে 1919 সালের জানুয়ারিতে, অর্থাৎ 24/1/1919 এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 3 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে কোন তারিখে রেড ক্রস দিবস পালিত হয়? 1 জুন, 8 মে, 8 জানুয়ারি, 12 জানুয়ারি। তো এই যে রেড ক্রস দিবস, তো রেড ক্রস দিবস আসলে কি? বিশ্ব রেড ক্রস দিবস, যা বিশ্ব রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস নামেও কিন্তু এটা পরিচিত। প্রতি বছর 8ই মে এটি কিন্তু পালিত হয়। এই দিনটি সুইস উদ্যোক্তা হেনরি ডুনান্টের জন্মদিন হিসেবে উদযাপিত হয়, যিনি 1863 সালে সুইজারল্যান্ডের জেনেভায় রেড ক্রসের আন্তর্জাতিক সমিতির অর্থাৎ ICRI প্রতিষ্ঠাতা। তিনি 1828 সালের 8 মে জন্মগ্রহণ করেন এবং নোবেল শান্তি পুরস্কার পান। তো এনার জন্মদিন দিবসটাই কিন্তু রেড ক্রস দিবস হিসেবে পালিত হয়, অর্থাৎ এখানে এর সঠিক উত্তর কী হবে? 8 মে রেড ক্রস দিবস পালিত হয়। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 4 দাগের প্রশ্নে। 4 দাগে যে প্রশ্ন আছে সেটি হচ্ছে কর্ণম মালেশ্বরী একজন বন্দুক ছোড়ার খেলোয়াড়, ভারোত্তোলক, সাঁতারু, টেনিস খেলোয়াড়। তো কর্ণম মালেশ্বরীকে, তো ইনি অবশ্যই একজন ভারোত্তোলক। বিদ্যাক হবে সঠিক উত্তর, কর্ণম মালেশ্বরী। এখন কর্ণম মালেশ্বরী ইনি কোথাকার ভারোত্তোলক? তো ইনি কিন্তু ভারতবর্ষের ভারোত্তোলক, ভারত। তো ভারতবর্ষের কোথায় ইনি জন্মগ্রহণ করেন? তো ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে এনার জন্ম, অন্ধ্রপ্রদেশ। তো ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে এনার জন্ম কত সালে? তো 1 জুন 1975 সালে কিন্তু এনার জন্ম হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনি একজন কিন্তু ভারোত্তোলক। ইনি কিন্তু যিনি ভারতীয়দের মধ্যে প্রথম মহিলা যিনি প্রথম অলিম্পিকে পদক লাভ করেছেন, তিনি হলেন কর্ণম মালেশ্বরী। ইনি একজন ভারোত্তোলক। এটা হচ্ছে ভারোত্তোলক হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 1995-এ ইনি কিন্তু খেলোয়াড়দের যে পুরস্কার দেওয়া হয়, সেরা পুরস্কার, সেটা হচ্ছে রাজীব গান্ধী পুরস্কার। ইনি কিন্তু 1995 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান, রাজীব গান্ধী খেলরত্ন। আর 1999 সালে ইনি কিন্তু পদ্মশ্রী পান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী। 5 দাগের প্রশ্ন আছে জারোয়া নামক উপজাতি বাস করে লাক্ষাদ্বীপে, মিজোরামে, আন্দামানে, মধ্যপ্রদেশে। তো এখানে জারোয়া নামে উপজাতি কোথায় বাস করে? তো এই জারোয়া নামে উপজাতি এরা কিন্তু আন্দামানে বাস করে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। জারোয়া উপজাতি দেখা যায় আন্দামানে। লাক্ষাদ্বীপে কোন উপজাতি দেখা যায়? তো আন্দামানের জারোয়া নামক উপজাতি। তাহলে লাক্ষাদ্বীপের উপজাতি হচ্ছে আমনদীভি। তারপরে আছে কয়া, তারপরে আছে মালমি, তারপরে হচ্ছে মালোচেরি। এগুলো কিন্তু সবই লাক্ষাদ্বীপের উপজাতি। মিজোরামের উপজাতি তাহলে কি? মিজোরামের উপজাতি হচ্ছে রিয়াং, তারপরে চাকমা। এগুলো কিন্তু এই মিজোরামের উপজাতি। আর এই মধ্যপ্রদেশের উপজাতি হচ্ছে বৈগা, কোলের পরে ভিল ইত্যাদি কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আন্দামানের উপজাতির সাথে সাথে কিন্তু আমরা লাক্ষাদ্বীপের উপজাতি দেখলাম, মিজোরামের উপজাতি দেখলাম, আর মধ্যপ্রদেশের উপজাতি দেখলাম। তো আমরা এবার চলে যাব 6 দাগের প্রশ্নে। গরিবি হটাও এই স্লোগানটি
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল? এখানে আছে তৃতীয় পরিকল্পনা, চতুর্থ পরিকল্পনা, পঞ্চম পরিকল্পনা আর ষষ্ঠ পরিকল্পনা। তো এই গরিবী হটাও এই স্লোগানটি কিন্তু আমাদের ভারতবর্ষের, তিনি অবশ্যই এখন ঈশ্বরপ্রাপ্ত হয়েছেন, তো একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর এই গরিবী হটাও এই স্লোগানটি কিন্তু ইন্দিরা গান্ধীর। তো এইটা যে পরিকল্পনায় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত, সেটা হচ্ছে পঞ্চম পরিকল্পনা। পঞ্চম পরিকল্পনার সঙ্গে কিন্তু গরিবী হটাও স্লোগানটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত। পঞ্চম পরিকল্পনায় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। অর্থাৎ পঞ্চম পরিকল্পনায় কিন্তু এই গরিবী হটাও স্লোগানটি ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। এখানে প্রশ্ন আছে, 7 দাগের প্রশ্ন, লাল ত্রিকোণ কিসের প্রতীক? বিপদ, পরিবার পরিকল্পনা, রেড ক্রস, তারুণ্য। তো এই যে লাল ত্রিকোণ হচ্ছে, এখানে লাল ত্রিকোণ দেখবেন পরিবার পরিকল্পনার প্রতীক। এটা হচ্ছে এই পরিবার পরিকল্পনার যেখানে পরিবার পরিকল্পনার সম্বন্ধে আলোচনা হয় বা যে বিষয় থাকে, তা সেখানে কিন্তু লাল ত্রিকোণ প্রতীক থাকে। সেটা কিন্তু পরিবার পরিকল্পনার প্রতীক। লাল ত্রিকোণ কিসের প্রতীক? পরিবার পরিকল্পনার। এখন এইখানে যে বিপদ আছে, এই বিপদটা হচ্ছে কি, আপনারা অনেক সময় দেখেছেন কোনো একজন ব্যক্তি ট্রেন যাচ্ছে, দেখবেন গায়ের লাল গেঞ্জি খুলে কিন্তু দাঁড় করায়। এটা কিসের জন্য? যে সামনে হয়তো লাইন কোনো ফাটল আছে, এরকম একটা বিষয় নিয়ে কিন্তু সেই লাল কোনো কিছু এরকম দেখায়। তো এটা কিন্তু সবসময় বিপদের সংকেত। এই যে বিপদের সংকেত, এটা কিন্তু লাল পতাকা দেখালে কিন্তু বিপদের সংকেত। এই যে বিপদের সংকেত আছে, এটা হচ্ছে লাল পতাকা দেখালে কিন্তু বিপদের সংকেত। লাল পতাকা, এটা কিন্তু লাল ত্রিকোণ না, কিন্তু লাল ত্রিকোণ হলে পরিবার পরিকল্পনা। আর কালো পতাকা হলে কি হবে? কালো পতাকা এটা কিন্তু হচ্ছে প্রতিবাদ। অনেক সময় দেখবেন অনেকে কালো অনেক সময় দেখবেন যে খেলোয়াড়েরা, ক্রিকেট খেলোয়াড়েরা বা কোনো ব্যক্তি যখন হাতে কালো কাপড় জড়ায়, তখন সেটা হচ্ছে শোকের প্রতীক। তবে সেই কালো পতাকাটা কিন্তু তার বাঁ হাতে লাগানো থাকবে, সবসময় বাম হাতে। আপনারা দেখবেন অনেক সময় খেলোয়াড়রা ওটা করে থাকে, যেদিন কোনো শোকের একটা কিছু বিষয় থাকে, তখন কিন্তু শোকের প্রতীক সেটা। তো লাল পতাকা গেল, কালো পতাকা গেল। এখন আমরা যদি দেখি রেড ক্রস, এটা হচ্ছে আসলে রেড ক্রসটা হাসপাতালের সঙ্গে যুক্ত। হাসপাতাল বা চিকিৎসালয়ের সঙ্গে কিন্তু যুক্ত এই রেড ক্রসটা। আবার কখনো কখনো দেখেছেন আপনারা এরকম হাড়ের চিহ্ন দেওয়া রয়েছে, এরকম হাড়ের চিহ্ন আছে, এরকম একটা হাড়ের চিহ্ন এরকম ক্রস করে দেওয়া আছে, আর এখানে কিন্তু মাথার খুলি দেওয়া আছে, তো এরকম হলে আপনার কি বোঝায়? তখন এটা বোঝাবে কিন্তু বিপদের সংকেত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিভিন্ন চিহ্ন আছে, সেই চিহ্নগুলো যদি আপনার তার থেকে বলো কখনো কখনো প্রশ্নও আসে। তো এখানে দুটো হাড় ক্রস করা এবং মাথার খুলি দেখলে সেটা কিন্তু বিপদের সংকেত। আবার কখনো কখনো দাড়িপাল্লা ধরে রেখেছে একজন মহিলা, যার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, সেরকম হলে কিন্তু ন্যায় বিচারের প্রতীক। আশা করি আপনারা বুঝতে পারবেন। এগুলো কিন্তু ন্যায় বিচার, এটা কোর্টে আপনারা দেখেছেন অবশ্যই। তো 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে লাল ত্রিকোণ কিসের প্রতীক? পরিবার পরিকল্পনার প্রতীক। 8 দাগের প্রশ্ন আছে, ব্লু হাউস কোন দেশের রাষ্ট্রপতি বাসভবন? তো এই ব্লু হাউস অর্থাৎ নীল রঙের ঘর, এটা কিন্তু আপনার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে এই ব্লু হাউস অর্থাৎ নীলঘর। সিদ্ধাক হবে সঠিক উত্তর। বাংলাদেশের ক্ষেত্রে এই রাষ্ট্রপতি বাসভবনের নাম কি? তো এটা হচ্ছে বঙ্গভবন। বাংলাদেশের রাষ্ট্রপতি বাসভবন হচ্ছে বঙ্গভবন। আর এই রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে ক্রেমলিন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এছাড়া ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর আমেরিকার বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস, আর পাকিস্তানের বাসভবনের নাম হচ্ছে আইওয়ান-ই সদর, আর শীতল দিবস এটা হচ্ছে নেপালের রাষ্ট্রপতির বাসভবন, আর শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে প্রেসিডেন্ট হাউস, আর ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে এলিসি প্রাসাদ। সঙ্গে আরও একটি বলে রাখি, আফগানিস্তানের রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে দ্য আর্গ, আর ইতালির বাসভবনের নাম হচ্ছে কুইরিনাল প্যালেস। মিশরের রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে আবেদিন প্রাসাদ। ফিলিপাইন্সের রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে মালকানাং প্রাসাদ। এবং দক্ষিণ কোরিয়া, যেটা আপনার এখানে প্রশ্ন আছে, সেই প্রশ্নটা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে ব্লু হাউস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 9 দাগের প্রশ্ন দেখব। 36 চৌরঙ্গি লেন চলচ্চিত্রের পরিচালককে। এই 36 চৌরঙ্গি লেন এই চলচ্চিত্র খুব সুন্দর চলচ্চিত্র। এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন অপর্ণা সেন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 9 দাগের সিদ্ধাক হবে সঠিক উত্তর। 36 চৌরঙ্গি লেন এটা হচ্ছে অপর্ণা সেনের। 10 দাগের প্রশ্ন, কোন ভিটামিন প্রজনন প্রক্রিয়াকে সহায়তা করে? ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ। তো এখানে 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভিটামিন ই। ভিটামিন ই কিন্তু প্রজনন প্রক্রিয়াকে সহায়তা করে। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। আমরা 11 দাগের প্রশ্ন চলে যাব। 11 দাগের প্রশ্ন আছে, ভারতীয় হিন্দু রাজাদের উপর সত্যবিলোপ নীতি আরোপিত করেছিলেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ওয়েলেসলি আর লর্ড ডালহৌসি। তো ভারতীয় হিন্দু রাজাদের উপর সত্যবিলোপ নীতি আরোপিত করেছিলেন এনাদের মধ্যে কে? তো আমরা প্রথমে একটু জেনে নেব এই সত্যবিলোপ নীতি কী। তো সত্যবিলোপ নীতি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির দ্বারা আরোপিত ভারতীয় রাজ্য আত্মসাৎ করার নীতি, যা 1859 খ্রিস্টাব্দ অবধি এই নীতি কার্যকারী ছিল। আর এই সত্যবিলোপ নীতি চালু করেছিল কে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি এই সত্যবিলোপ নীতি চালু করেছিল। এখন এই লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি চালু করার সাথে সাথে লর্ড ডালহৌসি ভারতে আর কি চালু করেছিলেন? লর্ড ডালহৌসি কিন্তু 1848 থেকে 1856 পর্যন্ত কিন্তু ভারতের গভর্নর ছিলেন। 1848 থেকে 1856 সাল পর্যন্ত। তিনি 1852 সালে তিনি বৈদ্যুতিক টেলিগ্রাম চালু করেছিলেন। 1852 পরে 1853 সালে কি করেছিলেন? লর্ড ডালহৌসি 1853 সালে করেছিলেন কিন্তু আপনার রেল লাইনে যাত্রীবাহী ট্রেন। এটা গেল 1853। 1854 সালে তিনি কী করেছিলেন? 1854 সালে তিনি অভিন্ন ডাকঘর চালু করেছিলেন। তো এখানে আছে সত্যবিলোপ নীতি কে আরোপিত করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন, সত্যবিলোপ নীতি চালু করেছিলেন। এখন ডালহৌসি সত্যবিলোপ নীতির সাথে সাথে আরও কিছু জিনিস ইনি চালু করেছিলেন। সেগুলো হচ্ছে 1852 সালে বৈদ্যুতিক টেলিগ্রাম, তারপরে 1853 সালে যাত্রীবাহী ট্রেন, আর 1854 সালে কিন্তু অভিন্ন ডাকঘর। 1848 থেকে 1856 সাল পর্যন্ত কিন্তু ভারতের গভর্নর ছিলেন কিন্তু এই লর্ড ডালহৌসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। নানাবতী কমিশনের রিপোর্টের বিষয় হলো হিন্দু হত্যা, মুসলমান হত্যা, শিখ হত্যা, খ্রিস্টান হত্যা। তো এখানে এই যে নানাবতী কমিশনের রিপোর্টে কি বলা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে হচ্ছে শিখ হত্যা। তো এখানে এই নানাবতী কমিশন শিখ হত্যার সঙ্গে শিখ হত্যার রিপোর্ট কিন্তু নানাবতী কমিশন রিপোর্টের বিষয় হলো শিখ হত্যা। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 1984 সালে শিখ বিরোধী দাঙ্গার সময় নিরীহ শিখদের হত্যা তদন্ত করার জন্য 2000 সালের মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নানাবতী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সরকার কর্তৃক নিযুক্ত হন। তো সেটা কবে? 1984 সালে। এর প্রসঙ্গে আছে ইন্দিরা গান্ধী হত্যা। তো ইন্দিরা গান্ধীর হত্যার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু এই শিখ হত্যার এই যে ঘটনাটা ঘটে।
তো যাই হোক, আপনাদের এখানে এই নানাবতী কমিশনের রিপোর্টের বিষয় হলে শিখ হত্যা। এরপরেও কিন্তু একটা বিষয়ে নানাবতী কমিশন গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে আপনার গুজরাটের ট্রেনে যে অগ্নিকাণ্ড হয়েছিল তার পরিপ্রেক্ষিতেও কিন্তু নানাবতী কমিশনের রিপোর্ট তৈরি করা হয়েছিল, সেটা 2014 সালে পেশ করা হয়েছিল। সেটা দিলেও কিন্তু হবে, কিন্তু সেখানে অ্যাকচুয়াল হচ্ছে সাম্প্রদায়িক একটা দাঙ্গা বেঁধেছিল এটা বলা হয়। তো যাই হোক, এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এই 12 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাগ। আমরা 13 দাগের প্রশ্ন দেখব। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? আন্দামান ও নিকোবর, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, আমানদ্বীপী ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, ক্ষুদ্র আন্দামান ও নিকোবর। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান দ্বীপের মধ্যে অবস্থিত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। 11 দাগে যে প্রশ্নটা আছে সেটা দেখুন, ভারতীয় হিন্দু রাজাদের উপর সত্যবিলাপ নীতি আরোপিত করেছিলেন। 14 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? এই মরুস্থলী, তো মরুস্থলী এটা তো স্বাভাবিক, এখানে আছে কর্ণাটক, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। তো মরুস্থলী এটা কিন্তু সাধারণত আপনারা বুঝতেই পারছেন, মরুস্থলী রাজস্থানে অবস্থিত। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 15 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে ক্ষুদ্র স্বর্গ বলা হয়? তো এখানে আছে অরুণাচল প্রদেশকে, মণিপুরকে, নাগাল্যান্ডকে, ত্রিপুরাকে। তো এই যে অরুণাচল প্রদেশ, আমার বাড়ির পাশে অরুণ কাকা আছে, আমার বাড়ির পাশে মণি কাকাও আছে। তো আমরা এই অরুণ কাকাকে অন্যভাবে বলতাম, মানে অরুণ কাকার বিষয়ে অরুণাচল প্রদেশ সম্পর্কে আমার একটা সেখানে একটা সংকেত আছে, তা অরুণ কাকাকে আমি সেটা বলতাম, কিন্তু এই মণি কাকাকে আমি ক্ষুদ্র স্বর্গ বলতাম। মানে এই মণি কাকা হচ্ছে মানে দুই কাকার মধ্যে ছোট কাকার নামই হচ্ছে মণি, তাই সেটা সে ক্ষুদ্র, এবং সেটা থেকে আমি কিন্তু এই ক্ষুদ্র স্বর্গটা মনে করে রাখতাম। অর্থাৎ ক্ষুদ্র মানে ছোট, তো মণি কাকাও কিন্তু ছিল ভাইদের মধ্যে ছোট, তো এই মণি কাকাকে কিন্তু ক্ষুদ্র স্বর্গ বলতাম। তাই এখানে আপনি মনে করে রাখবেন ক্ষুদ্র স্বর্গ এটা হচ্ছে মণিপুরকে বলা হয়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 16 দাগের প্রশ্ন দেখব। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সংযোগে গঠিত হয় অ্যামোনিয়া, সালফার, হাইড্রোজেন সালফাইড এবং ডোলোমাইট। তো আমরা এই যে বিষয়গুলো আছে এখানে যেগুলো আছে সেগুলোর সংকেত আমরা প্রথমে দেখব। তো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, সালফারের সংকেত হচ্ছে S, আর হাইড্রোজেনের সংকেত হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইডের সংকেত। আর এখানে যে ডোলোমাইট আছে, এই ডোলোমাইট হলো ম্যাগনেসিয়ামের একটি আকরিক। নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই যে সংযোগে গঠিত হয়, তো এখানে নাইট্রোজেন হাইড্রোজেন আছে কোনগুলো? তো দেখুন এই একটাই আছে নাইট্রোজেন হাইড্রোজেন, N ফর নাইট্রোজেন, H ফর হাইড্রোজেন। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে কিন্তু কি হচ্ছে, এই অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এর দাগ হবে সঠিক উত্তর। এখানে অ্যামোনিয়া এর ভর সংখ্যা কত? তো নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, ভর সংখ্যা তার সঙ্গে 2 গুণ করতে হয়, তাহলে 7 দিন 14। নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 14, আর হাইড্রোজেনের 1, 3টি হাইড্রোজেন 3 1 কে 3, তার মানে 14 আর 3 17। এখানে কিন্তু অ্যামোনিয়ার ভর কিন্তু 17, অর্থাৎ এক পরমাণু নাইট্রোজেন সবসময় 3 পরমাণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়, যার ভর হচ্ছে 17। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 17 দাগের এই প্রশ্নটা চলে যাব। একটি অণু পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? অভিস্রবণ, পাতন, যোজ্যতা, প্লাবতা। তো এই একটি পরমাণু অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয় কখন? এই একটা অণু, এই যে একটা দেখছেন এই নাইট্রোজেন আর এই হাইড্রোজেন, এরা যুক্ত হয় কখন যুক্ত হয়? যখন তারা সুস্থিত হতে চায়। যদি সুস্থিত না হয় তাহলে পরমাণুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল যদি উল্টোপাল্টা হয় তাহলে সেটা ধ্বংস হয়ে যায়। সেজন্য সুস্থ হওয়ার জন্য কিন্তু একটা পরমাণু অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়। তো এই ক্ষমতাকে কি বলা হয়? তো এই ক্ষমতাকে কি বলা হয়? যোজন ক্ষমতা, অর্থাৎ এর সঠিক উত্তর হবে যোজ্যতা। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। মানে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় একটি পরমাণু অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর সঠিক উত্তর হবে সিদ্ধাগ।
আপনি দেখছেন আর এডুকেশন স্কুল। এই আর এডুকেশন স্কুল আপনাদের জন্য সবসময় ভাবে। আপনারা যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, তাদের জন্য সবসময় এই আর এডুকেশন স্কুল নিয়মিত বিভিন্ন রকম প্র্যাকটিস সেট আপনাদের সামনে তুলে ধরছে। কোনো দিন তারা পুরনো প্র্যাকটিস সেট তুলে ধরে না। যেদিন দেখবেন সেই দিন নতুন, যেদিন দেখবেন সেই দিন নতুন 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 প্র্যাকটিস সেট প্রতিনিয়ত আপলোড করা হয়। তো এই ক্লাসগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের দিকে নজর রাখতে হবে। আপনি মনে করছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি নিজে পড়লেই হয়ে যাবে, কখনোই সম্ভব না। আপনার সফল হতে গেলে কি করতে হবে? সফল হতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, এবং কষ্ট করতে হবে। শুধু পড়বেন, কষ্ট করবেন, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে নিটফল 0 হয়ে গেল, তখন আপনি কি করবেন? এর জন্য আপনি কী টিপস এবং ট্রিক্স নিতে চান? তো টিপস এবং ট্রিক্স, বিভিন্ন টিপস এবং ট্রিক্সের জন্য আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আপনারা এইসব যেসব প্র্যাকটিস সেটগুলো দেখছেন তার পিডিএফ বিষয়ে যদি আপনি কথা বলতে চান তাহলেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার যদি মনে হয় আমার এই চ্যানেলটা দেখে চ্যানেলটা হেল্পফুল হচ্ছে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি লাইক করলে আপনার সমস্যা কোথায়? আপনারা লাইক করলেন না, শেয়ার করলেন না, সাবস্ক্রাইব করলেন না, আপনারা দিব্যি দেখে যাচ্ছেন। এ তো আর হয় না। আপনি কিন্তু চাকরি করতে যাচ্ছেন, আপনি এই পরীক্ষায় পাশ করলে একটা চাকরি করবেন। তাহলে এতটা পরিশ্রম করে আমি কিন্তু আপনাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসছি। যথেষ্ট পরিমাণে এই ক্লাসের জন্য খরচ হয়। এই যে আপনার যে প্র্যাকটিস সেট, একদম প্রতিদিন নতুন করে একটা প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেট কখনো এমনি আসে না। এর জন্য আমি কিন্তু যথেষ্ট পরিশ্রম করে আপনাদের এগুলো সহযোগিতা করছি, আর এই সহযোগিতা নিয়ে কিন্তু অনেকেই সুফল পেয়েছে। তাই আপনারা যদি তেমন সুফল পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। যে কোনো বিষয়ে কথা বলতে আমার সঙ্গে এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, 85 339 82 506। এই নাম্বারে আপনি ফোন করতে পারেন রাত 10টা থেকে 11টা। সবসময় ফোন করবেন না, রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। আপনার এই নাম্বারে ফোন করলে আপনি আপনার সঙ্গে কথা বলতে পারবেন, এবং সেখানে বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আপনাদের জন্য দেওয়া হবে। আপনারা চাইলে আপনি কথা বলতে পারেন। এছাড়াও এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন দিনের যে কোনো সময়ে। এরকম বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আপনারা পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আপনি এক চান্স যদি না পাস করতে পারেন তখন আমাকে বলবেন, যদি আপনি আমার সহযোগিতা নেন। তো আমরা 18 দাগের প্রশ্ন দেখব। 18 দাগের যে প্রশ্নটা আছে, চিহ্নের সাহায্যে মৌলিক অথবা যৌগিক পদার্থের অণু সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে কী বলা হয়? তো এটার আপনারা অবশ্যই ক্লাস 9-10 এইগুলো পড়ে এসছেন। তো এখানে 18 দাগের যে অপশানগুলো আছে তার মধ্যে প্রথমে আছে সংকেত, তারপরে চিহ্ন, পরমাণু ক্রমাঙ্ক, যোজ্যতা। তো চিহ্নের সাহায্যে মৌলিক অথবা যৌগিক পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করার অর্থ হচ্ছে সংকেত। এর দাগ হবে সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন, দাদা সাহেব ফালকের শেষ চলচ্চিত্রের নাম কি? রাম অবতার, পরশুরাম, গঙ্গাবতরণ আর বিন্দুর ছেলে। তো গঙ্গাবতরণ কিন্তু এর সঠিক উত্তর। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 20 দাগের প্রশ্ন আছে, বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? 15 এপ্রিল, 11 এপ্রিল, 10 মার্চ, 11 মে। তো সম্ভবত এই যে অপশানগুলো আছে এই অপশানের সাথে আমার মিল হচ্ছে না যে বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয়। আপনাদের এই যে 20 দাগের যে অপশানগুলো আছে এর মধ্যে সঠিক উত্তর কিন্তু নেই। এই প্র্যাকটিস সেটগুলোতে অ্যান্সার কি দেওয়া থাকে, কিন্তু যথেষ্ট পরিমাণে ভুল থাকে, যথেষ্ট পরিমাণে অ্যান্সার কিগুলো ভুল থাকে। তো যদি আপনারা এই 20টা প্রশ্ন করলাম ইতিমধ্যেই, তো আপনারা যদি ভুল দেখেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এখন এই হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে আমরা জানব। হোমিওপ্যাথি সম্পর্কে মানুষকে সচেতনতা বৃদ্ধি এবং আরও বেশি সংখ্যক মানুষের কাছে এটির উপলব্ধি বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর যে দিনটাই হোমিওপ্যাথি দিবস পালিত হয় সেটা হচ্ছে প্রতি বছর 10 এপ্রিল। 10 এপ্রিল কিন্তু এই হোমিওপ্যাথি দিবস পালিত হয়, 10 এপ্রিল। তো এখানে আপনারা দেখুন
10 এপ্রিল নেই, এখানে 10 মার্চ আছে, এখানে 11 এপ্রিল আছে, তো সম্ভবত এটাই হবে 10 এপ্রিল। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। আমি আমার থেকে 10 এপ্রিল করে দিলাম, তাই কিন্তু বিদ্যাক সঠিক উত্তর বলছি। যদি আপনারা 11 এপ্রিল ধরেন তাহলে কিন্তু এটা হবে না। 10 এপ্রিল কিন্তু হোমিওপ্যাথি দিবস পালন করা হয়। এখন এই যে হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল, এখন এই যে হোমিওপ্যাথির জনককে আপনারা ফুল নাম না জানলেও যতটুকু জানেন সেটুকু আপনারা বলবেন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি অবশ্যই এই প্রশ্নের উত্তরে আমি বলে দিতাম হোমিওপ্যাথি এর জনককে, তো আমি বললাম না। যাই হোক, আশা করি আপনারা বলবেন। তো 20 পরে আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। চলুন 21 দাগের প্রশ্ন কী আছে দেখি। 21 দাগের প্রশ্ন আছে, দেখুন, ডক্টর ইজ টু ডিজিজ, মানে এখানে ডাক্তারের সঙ্গে একটা রোগের সম্পর্ক আছে। এখন ইজ টু এখানে কি হতে পারে? তো এখানে যেগুলো অপশানগুলো আছে তার মধ্যে এখানে সঠিক উত্তর কী হবে? এই ডক্টরের সঙ্গে যেমন ডিজিজের সম্পর্ক, এই যে শেরিফ, এর সঙ্গে ক্রাইমের সম্পর্ক, অর্থাৎ ডিদ্দাক হবে সঠিক উত্তর, শেরিফ আর ক্রাইম। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। এখানে আছে মিসফরচুন ইজ টু সরো অ্যাজ সাকসেস ইজ টু। মিসফরচুন ইজ টু সরো, এই সরোর হচ্ছে, এটা কিন্তু সরির থেকে সরো এসছে। তো মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য হয় দুঃখ, অর্থাৎ দুর্ভাগ্য হলো দুঃখ। এইটা হচ্ছে দুর্ভাগ্য হলো দুঃখ, যেমন অ্যাজ সাকসেস ইজ টু, অর্থাৎ সাফল্য, দুর্ভাগ্য যেমন দুঃখ তেমন সাফল্যটা কী হবে? তো সাফল্যটা হবে জয়, আনন্দ, মানি, টাকা, তারপরে হেলথ, স্বাস্থ্য, তারপরে ফুড, খাদ্য। তো এখানে জয় মানে আনন্দ। তো এখানে তাহলে দুর্ভাগ্য যেমন দুঃখ, তেমন সাকসেসটা কী হবে? তো এখানে আনন্দ, টাকা, স্বাস্থ্য এবং খাদ্য, কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু অবশ্যই আনন্দ। আপনি যদি সাফল্য লাভ করেন তাহলে আপনি আনন্দ পাবেন, অর্থাৎ 22-এর এর দাগ হবে সঠিক উত্তর। 23 দাগের প্রশ্ন আছে 5, 11, 19, এইখানে প্লাস দিয়ে এখানটায় পরের সংখ্যাটা কী হবে? তো এখান থেকে 5 থেকে 11 যান, আপনি কত যোগ করবেন? 6 যোগ করবেন। 11 থেকে 19 যান, আপনি 8 যোগ করবেন। তো 6-এর পরে 8 হচ্ছে, 8-এর পরে তাহলে কী হবে? 10 হবে নিশ্চিত, তাহলে 19 আর 10 29 হবে এই জায়গাটায়। এবার 29-এর সঙ্গে আপনি কি করবেন? আপনি এখানে 10 যোগ করলেন, কিন্তু 10, 19 আর 10 29 হলো। এবার আপনি কী যোগ করবেন? তো 29-এর সঙ্গে আপনি 12 যোগ করবেন, তাহলে আপনার এই জায়গাটায় বসবে কত? 29 আর 12 হচ্ছে 41 বসবে, তাহলে 41 হবে সঠিক উত্তর। তো এখানে 38, 42, 48 আর 41 আছে, ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাব। তো আমরা দেখব 24 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে 1, 1, 2, 3, 5 ধারাটির দশম পদ কত? তো এই ধারাটির দশম পদ এখানে 34 আছে, 55 আছে, 21 আছে, 13 আছে। তো আজকের আমরা এই যে প্র্যাকটিস সেটটা করছি, এই যে প্র্যাকটিস সেটটা আমরা আজকে এই প্র্যাকটিস সেটের এই 24 দাগ পর্যন্ত আমরা আজকের ক্লাসটি আমরা এই 24 দাগ পর্যন্ত করলাম। 24 দাগের পরে এখানে কিন্তু মোট 50টি প্রশ্ন আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের ওপরে। তো এই 50টি প্রশ্নের কিন্তু আমরা সব কটার উত্তর করব। তো আমরা আজকে করলাম কিন্তু 24 দাগের প্রশ্ন পর্যন্ত, আর এখানে এই 50 দাগের প্রশ্ন পর্যন্ত আমরা সমাধান করব। তো এখানে 24 দাগের যে প্রশ্নটা পর্যন্ত করলাম, এই 24 দাগের এই প্রশ্ন পর্যন্ত আমরা সমাধান করলাম। তো এই 24 দাগের পরের প্রশ্ন থেকে কিন্তু এই যে রিজনিং বা অঙ্কের প্রশ্ন যেগুলো আছে সেগুলো কিন্তু এই যে ক্লাসটি আপনি দেখছেন এর পরবর্তী ক্লাসটি কিন্তু 24 দাগের পরের থেকে প্রশ্নগুলোর সমাধান আপনি পেয়ে যাবেন। তো সেই পরবর্তী ক্লাসটা দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের দিকে নজর রাখুন। আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।